আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী 22শে জুন চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর। ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউ ইনের আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল। সফরে দুই দেশের ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য, কূটনীতি, উন্নয়ন, প্রযুক্তির আদান প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। 5 জন সচিব ও 1 জন গ্রেড 1 পদে থাকা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। যারা অবসরে গেছেন তারা হলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা থাকা অর্থের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশিদের নামে আমানত রয়েছে 59,82,00,000 সুইস ফ্রাঁ। 2023 সাল শেষে যার পরিমাণ ছিল 2,64,00,000 ফ্রাঁ। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ। 2022 সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল 5,84,00,000 সুইস ফ্রাঁ। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের পাওনা এবং পুঁজিবাজারে বাংলাদেশিদের নামে বিনিয়োগের অর্থ রয়েছে। চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুনা রশিদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। দৈনিক কালের কণ্ঠের সিলেটের সাবেক ব্যুরো প্রধান আহমেদ নূর এই মামলাটি করেন। মামলার সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, তার ছেলে ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবহান আনভীর, কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, সম্পাদক হাসান হাফিজ ও নঈম নিজাম সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম ডেডলক হয়ে আছে, এখন আর চুপ করে থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সংশ্লিষ্ট সবার কাছ থেকে দায়িত্বশীল আচরণ না পাওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতই সিদ্ধান্ত আসবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করেছেন রোকন উদ্দিন। নগর ভবন অবরুদ্ধ হয়ে আছে প্রায় 1.5 মাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেবার দাবিতে নগর ভবনের সামনে চলছে এই বিক্ষোভ। নিজেকে মেয়র ঘোষণা করে নগর ভবনে বৈঠকও করেছেন ইশরাক হোসেন। একই দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটির নানান সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে, তাই আর চুপ থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের পদক্ষেপ নিয়ে কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম্পর্কে
জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুতই আপনাদের সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা। এর আগে সচিবালয় থেকে 11 জেলার 44টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, রাজনৈতিক প্রভাবে কম বেশি নয়, সরকারের লক্ষ্য সারা দেশে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শত সমালোচনা উপেক্ষা করে মেয়র পদের শপথের দাবিতে ইশরাক হোসেনের কর্মসূচিকে আত্মঘাতী হিসাবে দেখছেন বিশ্লেষকরা। এতে নিজের রাজনৈতিক ক্যারিয়ার হুমকিতে ফেলেছেন বলে মত তাদের। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মনে করেন, ইশরাকের ইস্যুতে ভুল আছে অন্তর্বর্তী সরকারেরও। নগর বিশেষজ্ঞদের মতে, নগরবাসীর সেবা বিঘ্নিত করে এমন আন্দোলনের যৌক্তিকতা নেই। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 1 মাস বন্ধ নগর ভবনের সব কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় অবরুদ্ধ করে আন্দোলনে ইশরাকের সমর্থকরা। নির্বাচন কমিশনের গ্যাজেটের মেয়াদ শেষ, এমনকি নির্বাচিত মেয়রের মেয়াদকালও শেষ প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। এমন বাস্তবতায় শপথ না নিয়ে মেয়র হিসেবে কর্মকর্তা কর্মচারীদের নিয়ে নিয়মিত সভা করছেন ইশরাক। নিজ তত্ত্বাবধানে সেবা চালুর কথা জানালেও কার্যত বন্ধ সকল সেবা, সেই সাথে উন্নয়ন কার্যক্রম। এতে চরম অনিশ্চয়তায় নগর সেবা। আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না। চলমান এই আন্দোলনকে ইশরাকের জন্য আত্মঘাতী বলে মত দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, শপথ না নিয়ে নগর ভবনের নিয়ন্ত্রণ নিতে পারেন না তিনি। যদি এটা ভ্যালিডি হতো, সে মেয়াদ শেষ। এখন এসে উনি গিয়ে যে ভিতরে ঢুকে গেছেন, ঢুকে সভা সমিতি করছেন এবং কাজ করছেন, এটা তো পুরা বেআইনি কাজ করছেন। এটা রাজনৈতিকভাবে ওনার জন্য সুইসাইডাল। উনি নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে যে কোনো নাগরিক, যদি আমি এতে চলে যাই, সিটি কর্পোরেশনে গিয়ে বলি যে আমি এখন এই নির্দেশনা দেবো, এটা তো করা সম্ভব না। ওয়াই গভর্নমেন্ট তাকে 3 দিনের জন্য হোক, 5 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, যে কদিন সময় আছে সে কদিনের জন্য মেয়র করলো না কেন? নগর সেবা বিঘ্নিত হওয়া নিয়ে কথা বলেছেন নগর বিশেষজ্ঞরাও। বলছেন, নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড বিতর্ক সৃষ্টি করবে। আপনার সামনে যারা আছেন, যারা তাকে উৎসাহ দিচ্ছেন নগর ভবন দখল করতে, তারা কিন্তু একসময় ওনার সাথে থাকবেন না। সেজন্য নাগরিকদের ভাবনাটা শোনা উচিত। আর একটা রাষ্ট্রীয় সিস্টেমে তো আপনি এভাবে একটা সংস্থা দখল করা যায় না। পুরো বিষয়টাকে যেভাবে আইনানুগভাবে যেটাকে ওনারা মোকাবেলা করতে পারতেন, সেটা না করে যেভাবে দখলের পন্থায় চলে গিয়েছেন, এইটা জনগণ একদমই কিন্তু পছন্দ করছে না। তারা যদি দেয়ালে কান পাতেন, বুঝতে পারবেন যে এখানে নাগরিক অসন্তোষ বাড়ছে, কেননা নাগরিকরা এসে নগরের এই সিটি কর্পোরেশন সেবা পাচ্ছেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ নগর ভবনে জরুরি সেবা নিজ তত্ত্বাবধানে চালু করার যে ঘোষণা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দিয়েছেন, তা অবাস্তব বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখতিয়ার ছাড়া এ ধরনের কর্মকাণ্ড এগিয়ে নেওয়া কঠিন এবং আইন বহির্ভূত। তাই তো এই সংকট উত্তরণের পথ সৃষ্টি করে দ্রুত এই সমস্যার সমাধান চান সেবা প্রত্যাশীরাও। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অর্থনীতির ভিত শক্ত করতে শুধু বাজেটই যথেষ্ট নয়, প্রয়োজন নীতির পেছনে থাকা নির্ভরযোগ্য পরামর্শ আর কার্যকর বাস্তবায়ন। আর সেই ভূমিকাই পালন করছে চার্টার্ড অ্যাকাউন্টসদের প্রতিষ্ঠান ICAB। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে সংগঠনটি জানায়, জাতীয় বাজেট প্রণয়নে সরকারকে নিয়মিত প্রস্তাবনা দিয়ে আসছে ICAB। শুধু বাজেট নয়, শিল্পনীতি, আমদানি রপ্তানি নীতি, এমনকি বিনিয়োগ কাঠামোতেও পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। এ সময় জানানো হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দক্ষতা, আন্তর্জাতিক স্বীকৃতি আর স্বচ্ছতা প্রতিষ্ঠায় কাজ করছে ICAB। আর্থিক প্রতিবেদন ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষায় প্রতিটি ধাপে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কাঠামো মেনে চলে। এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।